নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের বাণিজ্য এখন বেশ ডেঞ্জারে রয়েছে। কারণটা কি জানেন তো? কারণটা হচ্ছে ভারত এবং যুক্তরাজ্যের মধ্যে, মানে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে, ভারত এবং ইউরোপ কান্ট্রির সমস্ত দেশের মধ্যে একটা চুক্তি স্বাক্ষর হয়েছে। কি চুক্তি? সেটা হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। অনেকদিন আগে আমরা একটা সেশন করেছিলাম, আমরা একটা ভিডিও করেছিলাম, যেখানে আমরা দেখিয়েছিলাম যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টে ভারতের কি সুবিধা হতে চলেছে। একদিকে আমেরিকা ভারতকে ট্যারিফের ভয় দেখাচ্ছে, যে কারণে ভারত চাইছে যে আমেরিকাকে বাইপাস করে, আমেরিকাকে সাইড করে যতটুকু সম্ভব আমরা বিদেশে যেতে পারি। রিসেন্টলি আমরা এক ঘটনা দেখলাম যে আমেরিকা যখন ভারতকে 50% ট্যারিফের একটা ভয় দেখালো, সেই সময় ভারত কিন্তু আমেরিকায় যে চালটা পাঠাতো, সাদা চাল, সেই চালটা কিন্তু রাস্তা ঘুরিয়ে দিল, দিয়ে কোথায় পাঠাচ্ছে? এখন আফ্রিকার দিকে পাঠাচ্ছে। তো এইরকম অনেক কিছু ঘটনা রিসেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে, শুধুমাত্র আমেরিকার ওই ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাগ্রেশন, সেটার জন্য। রিসেন্টলি বাংলাদেশের মাথায় হাত পড়েছে। কেন বাংলাদেশের মাথায় হাত কেন পড়লো? ভারতের চুক্তি হলো ইংল্যান্ডের সঙ্গে বা ইউরোপের সঙ্গে, সেই জায়গায় বাংলাদেশের হাত কেন পড়লো? তাদের একটা প্রতিবেদন আমি আপনাদের দেখাবো। সময় বিজনেস বলে একটা তাদের চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেলে। কি বলছে? যে যুক্তরাজ্য ও ভারতের বাণিজ্য চুক্তি, কপালে হাত বাংলাদেশিদের। কেন বাংলাদেশিদের হাত কপালে উঠলো, কি কারণে? দেখুন, আমরা সকলেই জানি যে কটন এবং রেডিমেড যে সমস্ত পোশাক রয়েছে, সেগুলোর বড় একটা প্রডিউসার হচ্ছে ইন্ডিয়া। আর সেই জায়গায় দাঁড়িয়ে রিসেন্টলি ভারত কয়েক মাস আগে যে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে, তাতে তো বাংলাদেশের একটা ধাক্কা লেগেছে। কারণ যে শিপমেন্টটা তারা 2 থেকে 3 দিনের মধ্যে ইউরোপ কান্ট্রিতে করতে পারতো, সেটা এখন করতে তাদের প্রায় 1 সপ্তাহ 12 দিন লেগে যাচ্ছে, তার বেশি, মোটামুটি 15-16 দিন লেগে যাচ্ছে। তো সেই শিপমেন্টটা ভারত যদি 1 থেকে 2 দিনের মধ্যে, 24 থেকে 48 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিতে পারে, তাহলে ভারতের ডিমান্ডটা বেশি হবে অবভিয়াসলি। তারপরে ভারত থেকে কটন যাচ্ছে না কোথায়? বাংলাদেশে। শুধুমাত্র জলপথ দিয়ে যাচ্ছে। ওদেরকে নিতে হচ্ছে তো সেই ভারতের সঙ্গে, কিন্তু বেশি কষ্টে নিতে হচ্ছে। কারণটা কি? জলপথ দিয়ে গেলে খরচটা একটু বাড়বে, যেহেতু স্থলপথ আমাদের ভারত বাংলাদেশের বর্ডার একদম লাগালাগি, তো সেখানে খরচটা একটু কম হতো। সেই কম খরচে যেন বাংলাদেশে না যায়, যে কারণে জলপথ দিয়ে তারা নিচ্ছে। ডক্টর ইউনুস ইউনুস চাচা কি বলেছিল? যে আমরা স্থলপথ দিয়ে বন্ধ করে দিলাম ভারতের কটন নেওয়া। তো খুবই ভালো কথা, ভারতের কটন জলপথ দিয়ে যাক। তাতে অসুবিধা কাদের হচ্ছে? অসুবিধা হচ্ছে বাংলাদেশের যে সমস্ত ছোট এবং মাঝারি টাইপের যে কোম্পানিগুলো রয়েছে, গার্মেন্ট ফ্যাক্টরিগুলো রয়েছে, সেইখানে অসুবিধা হচ্ছে। কারণ কটন তো তাদেরকে নিতেই হচ্ছে। কটন ছাড়া তো আর পোশাক তৈরি হবে না। যে অর্ডারগুলো নেওয়া রয়েছে, সাপোজ ধরুন কোনো একটা প্রোডাক্টের অর্ডার পার পিস $1 কি $2 করে নেওয়া হয়েছে। তো সেই সমস্ত, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, সেই সমস্ত প্রোডাক্টগুলো ভারতের সঙ্গে কটন স্থলবন্দর দিয়ে নিলে পারে যে খরচে কটনটা নিত, তার চাইতে এখন বেশি লাগছে। তাহলে পারে পার পিস যে কস্ট, সেটাও বেশি পড়ে গেল। এতে কি হলো? তাদের প্রোডাকশন খরচই বেশি পড়ে গেল। দেন তারপরে ট্রান্সশিপমেন্ট ভারত দিয়ে গেলে পারে সেই শিপমেন্টের খরচটা তাদের একটু কম পড়তো। এখন কি হবে? এখন তাদেরকে ওই 10-12 দিন 15 দিন তাদেরকে ওয়েট করতে হবে একটা প্রোডাক্ট সাপ্লাই করার জন্য। যদি আমি কোনো একটা কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট নেব, আর সেটার জন্য যদি আমাকে প্রায় 1 মাস আগে কি 15 দিন আগে অর্ডার করে বসে থাকতে হয়, তারপরে যদি প্রোডাক্ট রেডি হওয়ার পর বলে যে আরো 15 দিন লাগবে, সেই ক্ষেত্রে আমার মেন্টালিটি কেমন আসতে পারে? তো এই জন্য বাংলাদেশের মার্কেট এখন কোল্যাপস হচ্ছে, মার্কেট থেকে মুভ করছে। অন্যান্য যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো রয়েছে, তারা এখন অন্যান্য দেশের দিকে টান দিচ্ছে। যেমন ধরুন ভারতেও প্রচুর পরিমাণে রেডিমেড গার্মেন্টস তৈরি হয়। আমরা এতদিন বাংলাদেশকে ছাড় দিয়েছি। দেখুন, যে জিনিসটা আমাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে বাংলাদেশ, আমরা কিন্তু তাদেরকে সহযোগিতা করে এসেছি এতদিন। তাদের শিপমেন্ট ট্রান্সশিপমেন্ট আমরা আমাদের দেশ দিয়ে করিয়েছি। তাতে কি হয়েছে? আমাদের দেশের যে ব্যবসায়ীরা, তাদের শিপমেন্টে একটু প্রবলেম পড়েছে। কারণটা কি? বাংলাদেশ থেকে যদি কিছু পরিমাণেও প্রোডাক্ট আসে, সেই প্রোডাক্টটা তো আমাদের দেশের যারা ছিল তাদেরকে লাইনে লাগাতে হচ্ছে। যে লাইনটা হয়তো 2 দিনে কমপ্লিট হয়ে যেত, সেটাই হয়তো 5 দিন লেগে যাচ্ছিল। এতে আমাদের দেশের যে সমস্ত ব্যবসায়ীরা ছিল, তারা কিন্তু কমপ্লেন করছিল। এখন
এই জিনিসটা আর হচ্ছে না। এখন আমাদের দেশের যে বিজনেসম্যানরা রয়েছে তারা কিন্তু 2 থেকে 3 দিনে বা 1 থেকে 2 দিনের মধ্যে ডেলিভারি কমপ্লিট করছে। এটাই বাংলাদেশের এই প্রতিবেদনে আপনারা শুনতে পাবেন যে ভারত যখন করতে পারছে আমরা কেন করতে পারছি না। আর এখানেই ওদের ভয়। ভারত পোশাক তৈরি করে গুণমান কোয়ালিটি একই, সবই একই, কিন্তু যে প্রোডাক্টটা ওরা 15 দিনে সাপ্লাই করছে সেই প্রোডাক্টটা আমরা 48 ঘন্টার মধ্যে সাপ্লাই করছি। তাহলে ডিমান্ডটা কাদের আসবে? আর এই জায়গায় ভারত বাংলাদেশের যে রেডিমেড গার্মেন্টস এর যে কোম্পানি, যে বিজনেস, সেটার উপরে কিন্তু একদম লাঠি মেরে দিয়েছে। তো চলুন প্রতিবেদনটা আগে দেখে আসি, তারপর আরো কিছু আলোচনা আপনাদের সঙ্গে করছি। চলুন। ইউরোপে বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার যুক্তরাজ্য। অস্ত্র ও মাদক ছাড়া দেশটির বাজারে শুল্কমুক্ত সুবিধা পান রপ্তানিকারকরা। চলতি অর্থ বছরের মে পর্যন্ত 11 মাসে আয় হয়েছে $429 কোটি। যুক্তরাজ্য বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। সম্প্রতি মুক্ত বাণিজ্য চুক্তি হওয়ার পর ভারত তাদের গার্মেন্টস পণ্য যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ পাবে। এতে পিছিয়ে পড়ার সংখ্যায় বাংলাদেশ। 2029-এর পরে যখন এক্সটেনশনটা ওভার হয়ে যাবে, ট্যাক্স রেট আসবে, আর এদিক থেকে ইন্ডিয়া এফটিএ অ্যাভেল করে ফেলতে পারছে, এই জায়গাটা উইল বি ভেরি ভেরি, মানে আমাদের কম্পিটিটিভনেস আমরা হারাই ফেলবো এই জায়গাটাতে টু ইন্ডিয়া। অনেক অর্ডার আমরা এক্সপেক্ট করতে পারি যেটা ইন্ডিয়াতে মুভ করে যেতে পারে। সংখ্যা আরো তীব্র হবে 2026 সালে এলডিসি গ্রাজুয়েশনের পর। যদিও যুক্তরাজ্য বলছে 2029 সাল পর্যন্ত বাংলাদেশের জন্য শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে। তাই প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পণ্য রপ্তানির সময় কমিয়ে আনার পরামর্শ। আমাদের লিড টাইম কিভাবে ফাস্টার করা যেতে পারে ইউকেতে, আমাদের পোর্টের অ্যাক্সেসিবিলিটি, যে গিভ আস গ্রিন চ্যানেল অ্যাক্সেস, যেখান থেকে আমাদের টাইম লাইন অনেক কমে যাবে। যে যখন আমরা পোর্ট এক্সপোর্ট করছি আমাদের 10-11 দিন লেগে যায় টোটাল ক্লিয়ারেন্স এন্ড এভরিথিং, এটাকে কমিয়ে একদিনে করে আনা পসিবল। ইন্ডিয়া করতে পারছে, ভিয়েতনাম করতে পারছে, সো ওয়াই ক্যান্ট আস? যুক্তরাজ্যের সঙ্গে চুক্তির পর ভারতের ব্যবসায়ীরা তৈরি পোশাক খাতে বিনিয়োগ বাড়িয়েছেন। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগও তারা কাজে লাগাতে চান। এমন পরিস্থিতিতে নতুন বাজার তৈরি ও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পরামর্শ অর্থনীতিবিদদের। সক্ষমতা বাড়ানোর আসলে কোনো বিকল্প নাই। তো সেটা আমরা যত বেশি ভ্যালু এডিশন করতে পারবো, যত বেশি আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলোকে স্ট্রেংথেনিং করতে পারবো, তত বেশি আমরা আমাদের এই কম্পিটিটিভনেস কিন্তু বাড়বে। ভারত আশা করছে আগামী বছর যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি কার্যকর হবে এবং পরবর্তী 3 বছরের মধ্যে দেশটি ব্রিটেনে তাদের রপ্তানি বাড়াবে অন্তত 12%। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। তো শুনলেন আপনারা প্রতিবেদনটা। দেখুন, এটা আমি বাংলাদেশের প্রতিবেদন তুলে ধরলাম। যদি আমরা আমাদের তরফ থেকে কোনো একটা নিউজ দেখাই তাহলে বলবে যে ভারতের বা কলকাতার দাদারা এটা নিজেদের মন গড়ন একটা কাহিনী তৈরি করে সেটা আমাদেরকে শোনাচ্ছে। তাই আমি এটা ওদের প্রতিবেদন দেখালাম। আপনাদের যে সমস্ত বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের মুখ থেকেই শুনছেন, আমরা বলছি না, আমরা শুধু এটাকে প্রচার করছি। দেখুন, আলটিমেটলি যতটাই আপনারা বেশি ভারতকে খোঁচা মারবেন ততটাই আপনাদের ক্ষতি। আপনারা পুরো ভারতের সঙ্গে অতপ্রতভাবে জড়িত ছিলেন এতদিন ভারত আপনাদেরকে টেনে নিয়ে যাচ্ছিল। আমরা কি বলছিলাম? যে গার্মেন্টস হোক কি অন্যান্য যে কোনো ফ্যাক্টরি বা যে কোনো কোম্পানি, যে কোনো সেক্টর হোক, তাতে বাংলাদেশকে সঙ্গে করে নিয়ে চলতে হবে আমাদেরকে, কারণ সে হচ্ছে আমাদের প্রতিবেশী। আর আমি প্রথমেই বলেছি যে প্রতিবেশীকে যদি শান্ত রাখতে না পারা যায় তাহলে কিন্তু আমাদের দেশেরও ক্ষতি, কোনো রকম ভাবে, যে কোনো রকম ভাবে আমাদের দেশের ক্ষতি। রিসেন্টলি বর্তমানে যেমন বাংলাদেশে অস্থির অবস্থা, রাজনৈতিক দিক দিয়ে অস্থির অবস্থা, সেই কারণে আমাদের ভারতে কিন্তু অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে। রিসেন্টলি ভারতের রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি কি বলেছেন? তিনি বলেছেন বর্ডার এলাকায় যে সমস্ত উগ্রবাদী বা যে সমস্ত দেখা যাবে বাংলাদেশি, অবৈধ বাংলাদেশি দেখা যাবে, তাদেরকে ধরে ডাইরেক্ট পুশ ইন করে দাও, মানে পুশ ব্যাক করে দাও বাংলাদেশে। পুশ ইন নয়, ওটা পুশ ব্যাক করে দাও বাংলাদেশে। তাতে কি হবে? বাংলাদেশিরা বুঝতে পারবে যে অবৈধভাবে আসলে তার কি পরিণত হয়। এবার যারা হয়তো রাত্রে চোরাই ভাবে আসতে চাবে তাদের কিন্তু ডাইরেক্ট গুলি মারারও আদেশ দিয়ে দিয়েছে এই হেমন্ত বিশ্ব শর্মা। তো এইরকম পরিস্থিতিতে বাংলাদেশিরা যদি শান্ত না হয়, আর যদি ভারতের সম্বন্ধে যে আগেকার, দেখুন একটা জিনিস আমরা কয়েক মাস আগে খুব দেখছিলাম যে প্রত্যেকটা নিউজ চ্যানেলে কিন্তু ভারতের সম্পর্কে খারাপ প্রচার করছিল। রিসেন্টলি সেই জিনিসটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। অপারেশন সিন্দুরের পর থেকে কিন্তু বাংলাদেশের এই জিনিসটা অনেকটা কমে গিয়েছে। অপারেশন সিন্দুরে বেশ কিছু যে ভুলভাল নিউজ তারা প্রচার করেছে, যেমন ধরুন যে আমাদের রাফাল ফাইটার জেট তারা ধ্বংস করে দিয়েছে,
এই করেছে সেই করেছে, এগুলো নিয়ে অনেক প্রচার করেছে তারা, কিন্তু সেসব প্রচারগুলো তো উইদাউট ইনফরমেশন বা উইদাউট কোনো রকম প্রমাণ ছাড়াই দেখিয়েছে, তাই ওগুলো তো ধপে টেকেনি। এখন বাংলাদেশিরা সম্পূর্ণভাবে পাকিস্তানের সেই তালবাচাটা হয়ে গিয়েছে, মানে পাকিস্তান যেদিকে ঘোরাচ্ছে এরাও সেদিকে ঘুরছে, পাকিস্তান যেদিকে যেতে বলছে এরাও সেই দিকে যাচ্ছে, সেই নাকে দড়ি দেওয়ার মতো পাকিস্তান এদেরকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। আর ওই যে নাকে দড়ি দেওয়ার যে রাখালটা, সেটা হচ্ছে ওই ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি সমগ্র বাংলাদেশিদেরকে বিভিন্ন দিকে ঘোরাচ্ছে ওই পাকিস্তানের হিসাব মতো। তো যাই হোক বন্ধুরা, এইরকম ভাবে যদি চলতে থাকে বাংলাদেশিদের মেন্টালিটি, তাহলে ওদের প্রত্যেকটা সেক্টরকে ভারত যে কাউন্টার করবে, আর তাতে আগামী দিনে বাংলাদেশিদের একটা বড় সড়ো ইকোনমিক্যালি ক্রাইসিস দেখতে পাবে তারা। আর এ নিয়ে কোনো সন্দেহ নেই, ভারত এখন শুধুমাত্র নিজের স্বার্থ দেখতে চাইছে, আর কারোর জন্য কিছু করতে চাইছে না। সিম্পলি রিসেন্টলি আমেরিকার সঙ্গে ভারতের যে একটা কোল্ড ওয়ার, ছোট্ট একটা যুদ্ধ চললো, সেটাও তো চললো বলতে কি এখনো চলছে। আমেরিকা যদি ট্যারিফের ভয় দেখাচ্ছে, অলরেডি ট্যারিফ দিয়েছে, তারপরেও যদি আরো ভয় দেখাচ্ছে, তাহলে ভারত সেখান থেকে মুভ করছে। আমেরিকার সঙ্গে আমরা যদি বিজনেসটাই না করি, আমরা যদি ডিপেন্ডেন্ট আমেরিকার উপর বেশি না হই, তাহলে নিশ্চয়ই আমাদের কোনো টেনশন নেই, আমরা অন্যদিকে চলে যাব। আমেরিকার মার্কেট বড় মার্কেট, সেখান থেকে বেরিয়ে আসা অনেকটাই টাফ, কিন্তু তার কিছু সংখ্যক, কিছু পরিমাণ, কিছু পার্সেন্টেজ তো আমরা সেখান থেকে মুভ করতে পারবো। তাই আমরা আমেরিকার সঙ্গে যখন লড়াই করতে পারছি বিজনেসে, তখন বাংলাদেশ কোথাকারকে? বাংলাদেশকে নিজেকে যদি বাঁচতে হয়, তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, এটা আমরা বরাবর বলে আসছি। আর যদি তাদের এই গার্মেন্ট সেক্টরকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচাতে হয়, তাহলে ইনস্ট্যান্ট, খুব তাড়াতাড়ি বাংলাদেশের সরকারকে ভারত সরকারের কাছে নত হতে হবে। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভারত সরকার আগামী কত বছরের মধ্যে গার্মেন্টস এক্সপোর্টে পৃথিবীর মধ্যে টপে আসবে, সেটাও অবশ্যই জানিয়ে যাবেন। আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করব। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, শেয়ার করে আর সকল বন্ধু বান্ধবের কাছে পৌঁছিয়ে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।